আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। নারী নিয়ে বিতর্কে মুখ খুললেন সিরিয়ার বিদ্রোহী নেতা জোলানি। গাজায় ইসরায়েলের এক স্নাইপার সহ 2 সেনা নিহত। 6 বছরের মধ্যেই চীনের হাতে 1000 পরমাণু বোমা, উদ্বেগ ভারত যুক্তরাষ্ট্রের। বাংলাদেশে গুমের ঘটনায় জড়িত ভারত তদন্ত কমিশনের প্রতিবেদন। এবার দিল্লির স্কুলগুলোকে অবৈধ বাংলাদেশিদের সন্তান শনাক্তের নির্দেশ। ফ্রন্ট লাইনে তীব্র সেনা ঘাটতি, ইউক্রেনের কঠিন সিদ্ধান্তের মুখোমুখি জেলেনস্কি। পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা, ইমরান খানের পিটিআইয়ের সঙ্গে সংলাপে বসতে রাজি নওয়াজ শরীফ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিরিয়ার বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল জোলানি, যিনি বর্তমানে আহমেদ আল সারা নামে পরিচিত, যিনি গত সপ্তাহে এক নারীর সঙ্গে ছবি তোলাকে কেন্দ্র করে বিতর্কের শিকার হয়েছিলেন, এবার এসব বিতর্কের জবাব দিয়েছেন। গত 10 ডিসেম্বর লিয়া খেইরাল্লাহ নামের এক নারীর সঙ্গে ছবি তোলার পূর্ব মুহূর্তে চুল ঢাকার জন্য অনুরোধ করেছিলেন। সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়। এই বিষয়ে আল সারা বলেছেন, আমি ওই নারীকে বাধ্য করিনি, এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা। আমি যেভাবে উপযুক্ত মনে করি সেভাবে ছবি তুলতে পারি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিতে বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এই খবর জানা গেছে। ছবি তোলার আগে আল সারা লিয়ারকে চুল ঢাকার জন্য ইঙ্গিত দিয়েছিলেন এবং তিনি নিজের হুডি টেনে দিয়ে ছবি তোলেন। এই ঘটনার ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়লে উদারপন্থী এবং রক্ষণশীলদের মধ্যে বিতর্ক শুরু হয়। উদারপন্থীরা মনে করেছেন এটি সিরিয়ায় ইসলামী শাসন প্রতিষ্ঠার ইঙ্গিত হতে পারে, যেখানে ধর্মীয় পোশাক বিধি বাধ্যতামূলক হতে পারে। অন্যদিকে রক্ষণশীলরা এই ঘটনার প্রতি সমালোচনামূলক মনোভাব প্রকাশ করেন, কারণ তারা বিশ্বাস করেন যে একজন নারীকে রক্ষণশীল পোশাকে বাধ্য করা উচিত নয়। এদিকে লিয়া খেইরাল্লাহ জানিয়েছেন তিনি আল সারার অনুরোধে বিরক্ত হননি। তার মতে আল সারা তাকে পিতৃসুলভ স্নেহের সঙ্গে অনুরোধ করেছিলেন এবং একজন নেতা তার পছন্দ মতো নিজেকে উপস্থাপন করার অধিকার রাখেন। এই ঘটনা সিরিয়ার ধর্মীয় বৈচিত্র্য এবং রাজনৈতিক মতবিরোধের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে, যেখানে একদিকে কিছু মানুষ ধর্মনিরপেক্ষ গণতন্ত্র চান, আবার অন্যদিকে ইসলামিক আইনের ভিত্তিতে শাসন ব্যবস্থা প্রবর্তনের দাবি উঠেছে। 2017 সালে বিদ্রোহীরা ইদলিব প্রদেশে নিয়ন্ত্রণে নেয় এবং সেখানে কঠোর পোশাক বিধি চালু করেছিল, যদিও সম্প্রতি এই নিয়মগুলো প্রত্যাহার করা হয়েছে। উত্তর গাজায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের হামলায় 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। হামাসের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে জানায়, তাদের যোদ্ধারা জাবালিয়া শরণার্থী শিবিরের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে এক স্নাইপার সহ মোট 2 ইসরায়েলি সেনাকে নিহত করেছে। এই হামলার বিষয়ে ইসরায়েলি বাহিনী এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। চলমান গাজা যুদ্ধে এখন পর্যন্ত 13,500 জন ইসরায়েলি সেনা কর্মকর্তা এবং সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আহত সৈন্যদের 37% অঙ্গ প্রত্যঙ্গ গুরুতর আঘাতে পেয়েছেন। এছাড়াও আরো অন্তত 5200 সেনা মানসিক রোগে আক্রান্ত। 6 বছরের মধ্যে চীনের হাতে 1000 পরমাণু বোমা, উদ্বেগ ভারত যুক্তরাষ্ট্রের। ক্রমে বিশ্ব মানচিত্রে প্রবলভাবে উপস্থিতি জাহির করছে চীন। মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে লাল ফৌজ। বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য সংঘাতের পারদ চড়ছে লাগাতার। এবার পরমাণু অস্ত্র তৈরির ক্ষেত্রে অতি সক্রিয় হয়ে উঠেছে কমিউনিস্ট দেশটি। আগামী 6 বছরের মধ্যে প্রায় 1000 খানেক পরমাণু বোমা বানিয়ে ফেলবে চীন, এমনই উদ্বেগের খবর শোনাল পেন্টাগন। চীনের অস্ত্র ভান্ডার নিয়ে স্পষ্ট কোনো ধারণা সহজে পাওয়া যায় না, তবে দেশটির প্রতিরক্ষা বাজেট দেখে লাল ফৌজের গতিবিধির কিছুটা আভাস পাওয়া যায়। কয়েকদিন আগেই প্রতিরক্ষা বাজেটে 330 থেকে 450 বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করে বেইজিং, কিন্তু আমেরিকার দাবি, খাতায় কলমে বেইজিং যাই বলুক, সামরিক খাতে আসল খরচ অন্তত 40% বেশি, যা দিয়ে অস্ত্র ভান্ডার সম্প্রসারণের পরিকল্পনা করা হচ্ছে। পেন্টাগনের রিপোর্টে দাবি করা হয়েছে 2030 সালের মধ্যে চীনের হাতে চলে আসবে 1000 খানেক আণবিক হাতিয়ার। তবে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একেবারেই প্রস্তুত। চীনকে শায়েস্তা করার জন্যই তিনি পররাষ্ট্র সচিব হিসেবে ম্যাক্রো রুবিও ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে মাইক ওয়ালসকে মনোনীত করেছেন।
বাংলাদেশে বিভিন্ন সময়ে গুমের ঘটনায় ভারতে জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে তদন্ত কমিশনের প্রতিবেদনে। সাবেক বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 5 সদস্যের কমিশন সম্প্রতি সত্য উদ্ঘাটন শিরোনামে ওই প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে। কমিশন জানিয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এই বিষয়ে একটি জোরালো ইঙ্গিত রয়েছে যে কিছু বন্দী এখনো ভারতের জেলে থাকতে পারে। কমিশন জানায়, আমরা পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করছি যেন তারা ভারতে এখনো বন্দী অবস্থায় থাকতে পারে এমন যে কোনো বাংলাদেশি নাগরিককে খুঁজে বের করতে সাধ্যমতো চেষ্টা করে। বাংলাদেশের সীমানার বাইরে এই বিষয়টি তদন্ত করা কমিশনের এখতিয়ার বহির্ভূত কাজ। প্রতিবেদনে উল্লেখিত দুটি বহুল আলোচিত ঘটনা গুমের এই কার্যক্রম কিভাবে পরিচালিত হয়েছিল তা বোঝার জন্য গুরুত্বপূর্ণ প্রমাণ সরবরাহ করে। সেগুলো হলো বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে অপহৃত হয়ে ভারতীয় কারাগারে উপস্থিত হওয়া সুখরঞ্জন বালি এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ঘটনা। এসব ঘটনার পাশাপাশি হুম্মাম কাদের চৌধুরী জানান, তার কারাগারের বাইরে হিন্দি ভাষায় কথা বলতে শোনা যেত, যেখানে বলা হচ্ছিল ওকে কখন ধরা হয়েছে, কোনো তথ্য দিয়েছে কি, এখনো কি জিজ্ঞাসাবাদ হয়েছে ইত্যাদি। কমিশন জানায়, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ঘটনা বাংলাদেশ ভারত বন্দি বিনিময় ব্যবস্থার কিছু কার্যপ্রণালীকে উদাহরণ হিসেবে তুলে ধরে। এবার দিল্লির স্কুলগুলোতে অধ্যয়নরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের সন্তানদের শনাক্ত করার নির্দেশ দিয়েছে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এমসিডি সব জোনের সরকারি স্কুলগুলিকে অবিলম্বে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, সাপ্তাহিক রিপোর্টও দিতে হবে স্কুলগুলিকে। দিল্লি সরকারের প্রধান সচিব কর্তৃক পরিচালিত এক ভার্চুয়াল বৈঠকে এই নির্দেশনাগুলো নিয়ে প্রথম আলোচনা করা হয়। আলোচনার ভিত্তিতে মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লি সংশ্লিষ্ট দপ্তর প্রধান এবং জোনাল কর্তৃপক্ষকে অবৈধ বাংলাদেশি অভিবাসী শিশুদের শনাক্ত করতে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে। দিল্লি নগর নিগম এই মুহূর্তে আম আদমির দখলে, তবে দিল্লির আইন শৃঙ্খলার দায়িত্ব সরাসরি অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। সূত্রের খবর, স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশেই দিল্লি পুর নিগমের তরফে স্কুলগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে অবিলম্বে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করতে হবে, দরকারে সব পড়ুয়ার পরিচয়পত্র খতিয়ে দেখা হোক। সন্দেহভাজন পড়ুয়াদের তথ্য সাপ্তাহিক ভিত্তিতে জমা দিতে হবে প্রশাসনকে। তারপর প্রশাসন ওই পড়ুয়ার অভিভাবক সহ পরিবার সম্পর্কে তথ্য তালাশ করবে। এছাড়া এমসিডি সকল জোনকে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের দখলকৃত জমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে। বৈঠকের আলোচনার ভিত্তিতে এমসিডি সংশ্লিষ্ট দপ্তর প্রধান এবং জোনাল কর্তৃপক্ষকে অবৈধ বাংলাদেশি অভিবাসী শিশুদের শনাক্ত করতে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে। স্কুলে ভর্তি নেওয়ার সময় সঠিক পরিচয় যাচাইয়ের উপর জোর দেওয়া হয়েছে। সাম্প্রতিক দিনে ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় কোভেল শহরে এক বরফ জমা বিকেলে সামরিক পোশাক পরিহিত একটি লোক, যার মাথা ভর্তি রূপালী চুল, ট্রেনে চড়ার জন্য প্রস্তুত হয়েছেন। একটি ছোট ছেলে তাকে ছেড়ে দিতে নারাজ। সে তার হাঁটু জড়িয়ে আছে। ছেলেটির মা তাকে টেনে নিয়ে বললেন, এসো দিমা, দাদুকে বিদায় জানাও। এই ঘটনার কয়েক মিনিট পর বোর্ডে থাকা লোকটিকে নিয়ে ট্রেনটি স্টেশন ছেড়ে ইউক্রেনের পূর্বাঞ্চলে দীর্ঘ যাত্রায় বেরিয়ে পড়ে। পূর্বাঞ্চল এখন রাশিয়ার বিরুদ্ধে কিয়েভ বাহিনীর লড়াইয়ের সম্মুখ ভাগ। কন্যা ও নাতি উভয়ই অশ্রুসিক্ত চোখে প্ল্যাটফর্ম থেকে হাত নেড়ে তাকে বিদায় জানালো। একই ধরনের দৃশ্য ইউক্রেনে এখন প্রায় দেখা যায়, যেখানে সেনা সংকটের কারণে ক্ষয়প্রাপ্ত এবং ক্লান্ত সেনাবাহিনী ক্রমশ বয়স্ক পুরুষদের নিয়োগ দিচ্ছে। রাশিয়ার সঙ্গে প্রায় 3 বছর ধরে সর্বাত্মক যুদ্ধ করছে দেশটি। এখন হোয়াইট হাউসে নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের জন্য অস্বস্তিকর এক অপেক্ষায় রয়েছে কিয়েভ। যুদ্ধক্ষেত্রের সম্মুখ ভাগে সেনার তীব্র ঘাটতি আগত মার্কিন প্রশাসন নিয়ে দেশটির দ্বিধাকেই যেন প্রকাশ করছে। কেননা ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমতায় যাওয়ার 24 ঘন্টার মধ্যেই তিনি যুদ্ধ থামাবেন। ইউক্রেনবাসীর ভয়, এর জন্য খুব সম্ভবত তাদের অনেক বড় একটি ছাড় দিতে হতে পারে। বাইডেন প্রশাসন ইউক্রেনকে অবশ্য সেনা নিয়োগের বয়স কমিয়ে 18তে নামানোর আহ্বান জানিয়েছিল। তবে যুদ্ধরত একটি সমাজে অল্প বয়সী পুরুষদের যুদ্ধে পাঠানো সংবেদনশীলতার কথা উল্লেখ করে মার্কিন এই প্রস্তাব প্রত্যাখ্যান
করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটিতে 25 বছর বয়সীরাই শুধু সেনাবাহিনীতে যোগ দেওয়ার আবেদন করতে পারে। এর আগে এই বয়স সীমা ছিল 27। কয়েকজন ইউক্রেনীয় অফিসারের সাক্ষাৎকার নিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম ও পরিচয় প্রকাশ না করার শর্তে গার্ডিয়ানের সঙ্গে কথা বলেছেন তারা। বর্তমানে ইউক্রেনের 114তম আঞ্চলিক প্রতিরক্ষা ব্রিগেডে কর্মরত একজন সেনা বলেছেন, সেনাবাহিনীতে আমরা এখন যেসব মানুষদের পেয়েছি তারা যুদ্ধের শুরুতে সেখানে থাকা মানুষদের মতো নয়। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতা কাটাতে পাকিস্তানের ক্ষমতাসীন সরকার এবং পিটিআই এর মধ্যে সম্ভাব্য আলোচনার পথ আরও এগিয়েছে। দেশটির সংবাদ মাধ্যম জিও নিউজ শনিবার এক প্রতিবেদনে জানায়, মুসলিম লীগ সভাপতি নওয়াজ শরীফ চির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং পিটিআই প্রতিষ্ঠার সাথে ইমরান খানের সঙ্গে আলোচনার জন্য রাজি হতে পারেন। যদিও সংলাপের পক্ষে বিবৃতি দেওয়া সত্ত্বেও এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। তবে পিটিআই এবং সরকারি সূত্রগুলো জানায়, সব পক্ষেই সংলাপের প্রয়োজনীয়তা স্বীকার করে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি নিয়ে গত কয়েক সপ্তাহে তীব্র বিক্ষোভ, রাজনৈতিক সহিংসতা দেখেছে পাকিস্তান। রাজনৈতিক স্থবিরতায় ধুঁকছে পাকিস্তানের অর্থনীতি। চলমান বিরোধ কাটাতে ইমরান খানের দল, পিটিআই এবং সরকারের মধ্যে সংলাপ শুরুর আভাস কিছুটা হলেও স্বস্তি দিতে পারে দেশটির জনগণকে। এর আগে গত মঙ্গলবার দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, এরই মধ্যে পিটিআই নেতা আসাদ কায়সার সংলাপে অংশ নিতে জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের সাথে যোগাযোগ করেছেন। পাকিস্তানের রাজনীতিতে বড় প্রভাব বিস্তার করে আছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। যে কোনো সংলাপের অগ্রগতি নির্ভর করবে তার ইঙ্গিত বা অনুমোদনের উপর। এর আগে পিটিআই এর সঙ্গে তার মেয়ে এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের সংলাপের সম্ভাব্যতা প্রত্যাখ্যান করেন। ওই সময় তিনি পিটিআইকে একটি বিঘ্ন সৃষ্টিকারী দল হিসেবে আখ্যায়িত করেন। তবে এবার পিএমএলএন এর একজন সিনিয়র নেতা নিশ্চিত করেছেন যে এবার ইমরান খানের সঙ্গে সংলাপে রাজি হতে পারেন নওয়াজ। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। নারী নিয়ে বিতর্কে মুখ খুললেন সিরিয়ার বিদ্রোহী নেতা জোলানি। গাজায় ইসরায়েলের এক স্নাইপার সহ 2 সেনা নিহত। 6 বছরের মধ্যেই চীনের হাতে 1000 পরমাণু বোমা, উদ্বেগ ভারত যুক্তরাষ্ট্রের। বাংলাদেশে গুমের ঘটনায় জড়িত ভারত তদন্ত কমিশনের প্রতিবেদন। এবার দিল্লির স্কুলগুলোকে অবৈধ বাংলাদেশিদের সন্তান শনাক্তের নির্দেশ। ফ্রন্ট লাইনে তীব্র সেনা ঘাটতি, ইউক্রেনের কঠিন সিদ্ধান্তের মুখোমুখি জেলেনস্কি। পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা, ইমরান খানের পিটিআইয়ের সঙ্গে সংলাপে বসতে রাজি নওয়াজ শরীফ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।